আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রাথমিকভাবে ২৩৭টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে। নির্বাচনী আইন অনুযায়ী নির্বাচনে প্রতি ১০টি আসনে জয়ের বিপরীতে একজন নারী স্বয়ংক্রিয়ভাবে সংসদ সদস্য নির্বাচিত হন। এটি নারীদের রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। উদাহরণস্বরূপ, যদি বিএনপি ১০০টি আসনে জয়লাভ করে, তাহলে ১০ জন নারী পরোক্ষভাবে সংসদে যাবেন, যারা সরাসরি ভোটে প্রতিদ্বন্দ্বিতা না করেও আইন প্রণয়নে অংশ নিতে পারবেন। ফলে অনেক জনপ্রিয় ও ত্যাগী নারী নেত্রী সরাসরি ভোটের লড়াইয়ে না থাকলেও সংরক্ষিত নারী আসনে ঠিকই সংসদে যেতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক সেই সব নারী নেত্রী সম্পর্কে যাদের নাম সরাসরি প্রার্থীর তালিকায় না থাকলেও তাদের জন্য সংরক্ষিত নারী আসন বরাদ্দ রাখার সম্ভাবনা প্রবল এবং যারা অদূর ভবিষ্যতে সংসদে প্রবেশ করতে পারেন। রুমিন ফারহানা। বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বর্তমানে দলের অন্যতম পরিচিত এবং প্রভাবশালী নারী মুখ। তার বাগিতা এবং বুদ্ধিবৃত্তিক বিশ্লেষণ প্রায়শই তাকে আলোচনায় রাখে। তিনি নিজেও জানিয়েছেন যে ৬৩টা আসন উইথ হোল্ড আছে এবং তার নামও অন হোল্ড রয়েছে। তিনি এটিকে একটি সম্ভাব্য তালিকা হিসেবে উল্লেখ করেছেন, যেখানে পরিবর্তন আসতে পারে, কেউ বাদ পড়তে পারেন বা কেউ নতুন যুক্ত হতে পারেন। তবে দলের ভেতরকার সূত্রগুলো ইঙ্গিত দিচ্ছে যে তার মতো একজন শক্তিশালী নারী কণ্ঠকে সরাসরি নির্বাচনী ঝুঁকি থেকে বাঁচিয়ে সংরক্ষিত আসনের মাধ্যমে সংসদে এনে দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে। তার আন্তর্জাতিক বিষয় প্রজ্ঞা এবং দলের পক্ষে সোচ্চার ভূমিকার কারণে তাকে সংরক্ষিত আসনে নির্বাচিত করা হলে দলের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে বলেই মনে করা হচ্ছে। ব্যারিস্টার নিপুণ রায়চৌধুরী। বিএনপির অন্যতম ত্যাগী ও সাহসী নারী নেত্রীদের মধ্যে ব্যারিস্টার নিপুণ রায়চৌধুরী ওপরের দিকেই থাকবেন। দলের আন্দোলন সংগ্রামে তার সক্রিয় অংশগ্রহণ এবং একাধিকবার কারাবরণ তাকে তৃণমূল থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত জনপ্রিয় করে তুলেছে। অনেকেই ভেবেছিলেন যে তিনি কেরানীগঞ্জের আসনে সরাসরি মনোনয়ন পেতে পারেন, কারণ তিনি গত কয়েক মাস ধরে নিজ এলাকায় ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং গণসংযোগ করছেন। তিনি সম্প্রতি একটি বিশাল পদযাত্রা ও সমাবেশে দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ওজস্বিনী বক্তব্য রেখেছেন। তার দৃঢ় নেতৃত্ব এবং গণমানুষের সাথে মিশে যাওয়ার ক্ষমতা প্রশ্নাতীত। তবে তাকে সরাসরি ভোটের লড়াইয়ে না নামিয়ে সংরক্ষিত আসনের জন্যই হয়তো বাছাই করে রাখা হয়েছে। এর প্রধান কারণ হতে পারে তার মতো একজন জনপ্রিয় ও সাহসী নেত্রীকে সরাসরি প্রতিদ্বন্দ্বিতার কঠিন চ্যালেঞ্জ থেকে মুক্ত রেখে দলের সংরক্ষিত কোটায় এনে তার অভিজ্ঞতা ও অবদানকে সম্মান জানানো। এটি একদিকে যেমন তার নিরাপত্তা নিশ্চিত করবে, তেমনি দলের শক্তিশালী নারী নেতৃত্বের উদাহরণ হিসেবে তাকে উপস্থাপন করবে। ব্যারিস্টার শাকিলা ফারজানা। বিএনপি নেত্রী ব্যারিস্টার শাকিলা ফারজানাকেও নিপুণ রায়ের মতোই একজন ত্যাগী ব্যক্তি হিসেবে সংরক্ষিত আসন থেকে সংসদে দেখা যেতে পারে। তিনি চট্টগ্রাম ৫ হাটহাজারী আসনে ৪ বারের নির্বাচিত সংসদ সদস্য এবং জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ মরহুম সৈয়দ ওয়াহিদুল আলমের সুযোগ্য কন্যা। তার পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য এবং নিজ এলাকার মানুষের সাথে তার নিবিড় সম্পর্ক তাকে একজন শক্তিশালী প্রার্থী হিসেবে পরিচিতি দিয়েছে। শাকিলা নিজেও গত কিছুদিন ধরে নিজ এলাকায় নানান প্রচারণা চালাচ্ছিলেন এবং জনমনে আশা জাগিয়েছিলেন যে তিনি সরাসরি মনোনয়ন পাবেন। তবে দল তাকে নিয়ে সেফ ডিসিশন নিয়েছে বলে ধারণা করা হচ্ছে, অর্থাৎ তাকে সরাসরি ভোটের লড়াইয়ে না নামিয়ে সংরক্ষিত আসনের মাধ্যমে সংসদে আনার পরিকল্পনা রয়েছে। সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া। সরকার পতনের পর থেকে চাঁপাইনবাবগঞ্জ ২ আসনটিতে মনোনয়ন প্রত্যাশী হিসাবে মাঠে গণসংযোগ করছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া। তুখোর এই নেত্রীর একটি দীর্ঘ ও বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার রয়েছে। তিনি স্কুল জীবনেই ছাত্রদলের প্রাথমিক সদস্য হন। ১৯৮৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তাপসী হল ছাত্রদলের সভাপতি নির্বাচিত হন এবং ১৯৮৭ ও ১৯৮৯ সালে ২ বার তাপসী হলের ভিপি নির্বাচিত হন। ১৯৯৪ সালে বিয়ের পর সংসার সামলানোর পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জ জেলা বারে পেশাজীবন শুরু করেন। ১৯৯৬ সালে বিএনপি মহিলা দলের আহ্বায়ক কমিটির সদস্য এবং ২০০৯ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সদস্য হন। একই সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। ওই বছরই নবম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি নির্বাচিত হন। এত দীর্ঘ এবং সফল রাজনৈতিক অভিজ্ঞতা সত্ত্বেও তাকে সরাসরি মনোনয়ন না দেওয়ায় অবাক করার মতো মনে হতে পারে। তবে একাধিক সূত্র থেকে জানা গেছে পাপিয়ার জন্য সংরক্ষিত নারী আসন বরাদ্দ আছে, অটো এমপি হয়ে যাবেন। এটি তার অভিজ্ঞতা ও যোগ্যতাকে কাজে লাগানোর একটি সুচিন্তিত পদক্ষেপ।
নীলুফার মনি। অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়ার মতো নীলুফার মনিও সংরক্ষিত আসন থেকে সংসদে যেতে পারেন। তিনি জামালপুর সদর ৫ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী হিসেবে আলোচিত ছিলেন এবং কিছুদিন আগেও ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ এবং লিফলেট বিতরণ করেছেন। লিফলেট বিতরণের মাধ্যমে তিনি বিএনপির চলমান আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্য সাধারণ জনগণের কাছে তুলে ধরেন। নীলুফার চৌধুরী মনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক এবং নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন ৩৭ থেকে মনোনীত সংসদ সদস্য হিসেবে পূর্বে দায়িত্ব পালন করেছেন। তার পূর্ব অভিজ্ঞতা এবং বর্তমান জনসম্পৃক্ততা তাকে সংরক্ষিত আসনে নির্বাচিত হওয়ার যোগ্য করে তুলেছে। যদিও তিনি অটোপাসের বিষয়টি নিয়ে সরাসরি কিছু বলেননি, তবে তার অতি ভূমিকা এবং বর্তমান পরিস্থিতি তাকে এই তালিকার অন্যতম যোগ্য প্রার্থী হিসাবে স্থাপন করেছে। বেবি নাজনীন। বিএনপির সংগীতাঙ্গনে মানুষের মধ্যে বেবি নাজনীনের স্থান সবার উপরে। তিনি বিএনপি চেয়ারপারসনের একজন উপদেষ্টা, তার মতো একজন জনপ্রিয় শিল্পী ও দলের উপদেষ্টাকে সরাসরি ভোটের লড়াইয়ে না নামিয়ে হয়তো অটোপাস করিয়ে সংসদে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দল। এর আগে ২০১৮ সালে নীলফামারী ৪ আসনে মনোনয়ন পাওয়ার বিষয়টি একরকম নিশ্চিত ধরে নিয়েছিলেন অনেকে, অথচ দেখা গেল এই আসনের প্রার্থিতা পেয়েছেন সৈয়দপুরের সাংগঠনিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার। এটি ইঙ্গিত দেয় যে তার মতো একজন হাই প্রোফাইল ব্যক্তিত্বকে সরাসরি ভোটের অনিশ্চয়তা থেকে মুক্ত রেখে সংরক্ষিত আসনে তাকে মূল্যায়ন করা হচ্ছে। রুমানা মোর্শেদ কনকচাপা। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো সিরাজগঞ্জ ১ আসনে বিএনপির মনোনয়ন নিয়ে প্রার্থী হয়েছিলেন কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাপা। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বৈরাচার আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ নাসিম। সেবার আওয়ামী লীগের নেতাকর্মীদের বাধায় তিনি নির্বাচনী প্রচার চালাতে পারেননি এবং শেষ পর্যন্ত এলাকায় যেতে না পেরে পার্শ্ববর্তী জেলা বগুড়ায় সংবাদ সম্মেলন করে অভিযোগ জানিয়েছিলেন। এবার অবশ্য তিনি স্বাধীনভাবে প্রচারণা চালিয়েছেন, তবে তাকে সরাসরি মনোনয়ন দেয়নি বিএনপি। বেবি নাজনীনের মতোই তাকেও সংরক্ষিত নারী আসন থেকে অটোপাস করাতে পারে দল। তার মতো একজন পরিচিত মুখ এবং সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিত্বকে সংসদে আনার মাধ্যমে বিএনপি একদিকে যেমন সমাজের বিভিন্ন স্তরের মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করবে, তেমনি তার অতীত্যাগের স্বীকৃতিও দেবে। সেলিমা রহমান। বিএনপির সবচেয়ে প্রভাবশালী নেত্রীদের মধ্যে অন্যতম সেলিমা রহমান। তিনি নারী নেত্রীদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় মুখ এবং দলের স্থায়ী কমিটির সদস্য। তার মতো একজন জাদ্রেল এবং অভিজ্ঞ নেত্রীকে সরাসরি প্রার্থী না করায় অনেকে ক্ষোভ প্রকাশ করলেও দলের ভেতরকার খবর ভিন্ন ইঙ্গিত দেয়। দলের চিন্তাভাবনা হলো তার মতো একজন প্রবীণ ও গুরুত্বপূর্ণ নেত্রী যাতে কোনোভাবে ভোটে হেরে না যান, তাই নিরাপদ জোন থেকে তাকে সংসদে নেওয়ার চিন্তা করা হচ্ছে, অর্থাৎ তার জন্য একটি আসন সংরক্ষিত থাকছে। হাসিনা আমলে তাকে বেশ কয়েকবার বিভিন্ন মিথ্যা অভিযোগে কারাগারে ভরা হয়েছিল, যার মধ্যে ২০১২ সালে ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারার অধীনে, ২০১৫ সালে পুলিশকে মারধরের জন্য এবং ২০১৬ সালে একটি বাসে অগ্নিসংযোগ করার মিথ্যা অভিযোগ উল্লেখযোগ্য। বিএনপি হয়তো তাকে সংসদে আরও বড় কোনো পদে রাখতে পারে, যে কারণে তাকে সরাসরি মনোনয়ন দেওয়া হয়নি। এছাড়াও এই তালিকায় কণ্ঠশিল্পী মৌসুমী থেকে শুরু করে আরও বেশ কয়েকজন নারী নেত্রী সংরক্ষিত আসন থেকে এমপি হতে পারেন। এমনকি দলের উচ্চ পর্যায়ের বিবেচনায় জোবাইদা রহমান কিংবা শর্মিলা রহমানকে দেখা গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। পরিশেষে বন্ধুরা, এদের মধ্যে আপনার প্রিয় নেত্রীকে কমেন্টে জানাতে পারেন মতামত। ধন্যবাদ।